এখনও ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ঘোষণাপত্র চায়, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলই দেখা গিয়েছে যে তারা তাদের অবস্থান হচ্ছিল ঘোষণাপত্রের বিপক্ষে। তাহলে ঐক্যমত যদি না হয়ে থাকে বা ঐক্যমত যদি না থাকে, সেক্ষেত্রে হচ্ছিল আমি মনে করি যে ঘোষণাপত্রের কোনো ধরনের আবশ্যকতা নাই। শুধু শুধু রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হবে, এটা কোনোভাবেই প্রত্যাশিত নয় বা এটা কোনোভাবেই কাম্য নয়। সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেগুলোকে কিভাবে দেখছেন? না, সংবিধান যেটা আমাদের ৭২ সালের যে সংবিধান ছিল, ইট ইজ অ্যান আইডিয়াল কনস্টিটিউশন। পরবর্তীতে দেখা গেল যে এই সংবিধানে ১৭টি সংশোধনী আনা হয়েছে এবং এই ১৭টি সংশোধনীর মধ্যে ১৩টি বা ১৪টি সংশোধনী হলো হীন ও রাজনৈতিক উদ্দেশ্যে এই সংশোধনীগুলো আনা হয়েছে, জনস্বার্থে এই সংশোধনী আনা হয় নাই। সুতরাং আমরা যদি ৭২-এর সংবিধানে যদি ফিরে যেতে পারি, তাহলে হলো আমার মনে হয় না যে সংবিধানের বিষয়ক কোনো সমস্যা থাকতে পারে। যদিও কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটা হলো যে পরবর্তীতে যারা ক্ষমতাসীন হবেন তারা এটার সমাধান করতে পারবেন। এবং আমাদের যে এটাতে রাজনৈতিক ঐক্য প্রয়োজন, ঐক্যমত ব্যতীত কোনো ধরনের সংস্কার কিন্তু সফল হবে না। আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমাদের যে বড় রাজনৈতিক দল যেগুলো এখন যে মাঠে সক্রিয়, তারা যে সংস্কার বিষয়ে তাদের অবস্থান কী, তারা বলেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, তারপরে হচ্ছিল যে দলের বিপক্ষে যদি ভোট দেওয়া হয় তাহলে এই সদস্যপদ চলে যাওয়া। তো এই সকল বিষয়ে তো রাজনৈতিক দলসমূহ সংস্কার পূর্ববর্তী দেখা গিয়েছে যে তাদের মধ্যে একটা ঐক্যমত আছে। তো সুতরাং যে আমাদের যে সংস্কারের প্রয়োজন, ওই সংস্কারের বিষয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই, অর্থাৎ সংস্কার সংক্রান্ত কমিশন গঠনের পূর্বেই তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে। সে প্রেক্ষিতে বা সেই বিবেচনায় আমার মনে হয় যে এই ধরনের যে সংস্কার কমিশন করা হয়েছে, এটার কোনো আবশ্যকতা ছিল না বা এটার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু যে আপনি যে সংস্কার করবেন, এই সংস্কারকে কার্যকর করবে কে বা বাস্তবায়িত করবে কে? নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকার এটাকে কার্যকর করবে বা বাস্তবায়ন করবে। তো ওই রাজনৈতিক সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে দেশবাসীর সামনে তারা তাদের পরিকল্পনা বা তাদের হচ্ছিল যে তারা যদি নির্বাচিত হয়, তারা হলো সংবিধান বিষয়ে বা রাষ্ট্র পরিচালনার বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন, এই ব্যাপারে দেশবাসীকে আলোকপাত করেছেন। সেটাই যদি হয়ে থাকে, তাহলে কেন আপনি আবার এই বিষয়ে সংস্কার কমিশন করতে গেলেন? এবং এটা রাষ্ট্রের অর্থের অপচয়, বই, অন্য কিছুই না। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আপনার ভাবনা কি? না, সেটা ধরেন আপনার যে আমাদের দেশে ইতিপূর্বেও আমরা দেখেছি যে গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী আমরা দেখেছি যে যেমন যে ৭৫ সালে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, আবার ৮৪ সালেও সামরিক শাসনের আগমন ঘটেছিল। তখন তারা প্রোক্লামেশন, অর্থাৎ ঘোষণাপত্রের মাধ্যমে তারা রাষ্ট্র শাসন করেছেন বা পরিচালনা করেছেন। এবং ঘোষণাপত্র যখন দেওয়া হয় তখন কিন্তু সংবিধান স্থগিত করা হয়। তো এবার দেখলাম যে আমরা সংবিধান স্থগিত না করে সংবিধানকে বহাল রেখেই তারা হলো যে রাষ্ট্র পরিচালনা করছেন। তো এটার সুযোগ তখনই ছিল যখন যে ৫ই আগস্ট এটা তো তারা এই যে সরকারের পতন ঘটলো, পতন পরবর্তী ৮ই আগস্ট আপনার অন্তর্বর্তী সরকার শপথ নিল এবং শপথ নিল এই সংবিধানের অধীন। শপথ গ্রহণ করাকালীন তারা যদি সংবিধানের অধীন শপথ না নিয়ে বা শপথ নাই নিতেন, সংবিধানকে যদি স্থগিত করা হতো অতীতে যেমন করা হয়েছে ৭৫ সালে বা ৮৪ সালে ৮২ সালে, সেভাবে যদি ওনারা যদি করতেন, করার সুযোগ ছিল। যেহেতু করেন নাই, একটা ট্রেন যদি মিস হয়ে যায় তাহলে তো আপনি তো ওই ট্রেনকে তো ধরতে পারবেন না। আপনার রোজার মাসে আপনাকে সেরি খেতে হবে, আপনার সেরির সময় যেটা নির্ধারিত, ওই সময়ের মধ্যে আপনাকে সেরি খেতে হবে। আপনি ঠিকভাবে ঘুম থেকে উঠতে পারলেন না, আপনি ঘুম থেকে উঠলেন ফজরের নামাজের পরে, এরপরে যদি আপনি ৮টার সময় সেরি খান তাহলে তো আপনার রোজা হবে না। তো এখন যে আপনি এদেশে ইতিপূর্বেও কিন্তু প্রোক্লামেশনের মাধ্যমে আপনারা দেখেছি যে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হয়েছে এবং আমাদের যে স্বাধীনতা আন্দোলন, সেটাও কিন্তু দেখা গিয়েছে যে এই যে মুজিবনগর সরকার যেটা গঠিত হয়েছিল, সেটাও কিন্তু একটা ঘোষণাপত্রের মাধ্যমেই কিন্তু ওই সরকারটি গঠিত হয়েছিল এবং ওই ঘোষণাপত্রের মাধ্যমেই কিন্তু আমাদের সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত আমাদের রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হয়েছিল। তো যেহেতু এই বিষয়ে ঐক্যমত নাই, এখন এই যেটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের পক্ষ থেকে
বলা হয়েছিল যে তারা হচ্ছে হলো একটা ঘোষণাপত্র চায়, বা এখনও ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ঘোষণাপত্র চায়, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলই দেখা গিয়েছে যে তারা তাদের অবস্থান হচ্ছিল ঘোষণাপত্রের বিপক্ষে। তাহলে ঐক্যমত যদি না হয়ে থাকে বা ঐক্যমত যদি না থাকে, সেক্ষেত্রে হচ্ছিল আমি মনে করি যে ঘোষণাপত্রের কোনো ধরনের আবশ্যকতা নাই। শুধু শুধু রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হবে, এটা কোনোভাবেই প্রত্যাশিত নয় বা এটা কোনোভাবেই কাম্য নয়। ছাত্রদের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে, আবার বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব তৈরি হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? এটা ধরেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে। জামাতের একটা নিজস্ব আদর্শ আছে, নিজস্ব কর্মসূচি আছে। বিএনপিরও নিজস্ব আদর্শ আছে, নিজস্ব কর্মসূচি আছে। এখন হচ্ছে হলো ধরেন আপনার বৃহত্তর জাতীয় স্বার্থে হয়তো ঐক্য হতে পারে। এখন ছাত্ররা তো এখনও কোনো রাজনৈতিক দল গঠন করেনি। এখন রাজনৈতিক দল গঠন করে তারা যদি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়, সেক্ষেত্রে হচ্ছিল তাদের রাজনৈতিক কর্মসূচি কিছু কিছু তারা হয়তো ব্যক্ত করেছে, আরও হয়তো তারা পরিষ্কারভাবে ব্যক্ত করবে। এখন যে কোনো বৃহত্তর জাতীয় ইস্যুতে বিএনপি বলেন, জামাত বলেন বা ছাত্রদের মধ্যে ঐক্য হতে পারে। এখন ঐক্যটা হচ্ছে হলো আলাপ আলোচনার মাধ্যমে হবে বা সমঝোতার মাধ্যমে হবে। আবার রাজনীতির মাঠে তো ধরেন শেষ কথা বলে কোনো কিছু নেই। তো সুতরাং আমাদের যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল আছে এবং তাদের মধ্যে যে বর্তমানে আমরা দেখেছি যে জাতীয় ইস্যুতে যে মতভেদ আছে, তো এই মতভেদ দূর করার একমাত্র উপায় বা পন্থা হচ্ছে হলো যে আলাপ আলোচনার মাধ্যমে আপনি এই মতভেদ বা দূর করতে পারেন। এখন আলাপ আলোচনা না করে প্রত্যেকে যদি স্ব অবস্থান থেকে যদি তার বক্তব্য পেশ করে, তাহলে তো এটা দুর্বৃত্ত হবে না। তাহলে জামাতকে বলেন, বিএনপিকে বলেন বা ছাত্রদেরকে বলেন, এরা হচ্ছে হলো যে বসতে হবে, বসে আলোচনার মাধ্যমে এটা যদি সমাধান করা হয়, তাহলে আমি মনে করি যে এটা সবাইকে হয়তো কিছুটা ছাড় দিতে হবে। বিএনপিকেও ছাড় দিতে হবে, জামাতকেও ছাড় দিতে হবে বা ছাত্রদেরকেও ছাড় দিতে হবে, তাহলেই আপনি সমঝোতায় উপনীত হতে পারবেন। প্রত্যেকে যদি তার নিজ নিজ অবস্থানে যদি অনড় থাকে, তাহলে তো কখনো আপনার হচ্ছে হলো যে আলোচনা ফলপ্রসূ হবে না বা কোনো ধরনের সমঝোতা হবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আমরা দেখেছি যে যে কোনো জাতীয় ইস্যুতে তারা দেখলাম যে হচ্ছে হলো যে ন্যাশনাল ডায়ালগ করে। তো সেখানে আমরা দেখেছি ইভেন যে আমাদের যে এই যে পতিত প্রধানমন্ত্রী, উনি যে ভারত চলে গেলেন, ভারত যাওয়ার পরে সেখানে হচ্ছিল সকল রাজনৈতিক দলের একটা বৈঠক হলো, এবং বৈঠক হয়ে যে তাকে তিনি যে ভারতে গেলেন, এটাকে তারা মনে করছে যে তাদের দেশের জন্য একটা ক্রাইসিস। তাহলে এই ক্রাইসিস থেকে তারা কিভাবে তাদের উত্তরণ ঘটবে, সেটা তারা সরকারি দল বলেন, বিরোধী দল বলেন বা অন্যান্য ক্ষুদ্র দল বলেন, সকলে সম্মিলিতভাবে আলোচনা করে তারা নিরসনের ব্যাপারে সচেষ্ট হয়েছে। আমাদের দেশে আমি মনে করি যে আমাদের যে কোনো ন্যাশনাল ক্রাইসিসে আমাদের সকল রাজনৈতিক দল তারা হচ্ছিল আলোচনা বা সমঝোতার মাধ্যমে তাদের মধ্যে যদি কোনো ধরনের মতভেদ থাকে সেটা নিরসন করে এটাকে হচ্ছিল সীমিত পর্যায়ে যদি নিয়ে আসে যায়, তাহলে হচ্ছিল এটা দেশ এবং জাতির জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক হবে। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ উঠেছে, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা ধরেন এটা তো একটা বড় দল, বা আওয়ামী লীগও তো একটা বড় দল। তাদের হচ্ছে হলো যে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বা তাদের যে আঞ্চলিক যে নেতৃত্ব, এই নেতৃত্বের দায়িত্ব হচ্ছে হলো যে এগুলো থেকে দলকে মুক্ত রাখা। তো একটা বড় দলের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো এটা হচ্ছে হলো যে দলের যে শীর্ষ নেতৃত্ব যারা, আমি দেখেছি যে শীর্ষ নেতৃত্বের পর্যায় থেকে বারবার বলা হচ্ছে যে এগুলো থেকে বিরত থাকার জন্য, বা যারা এগুলোর সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তো দলের শীর্ষ নেতৃত্ব যদি এ সকল ব্যাপারে যদি কঠোর অবস্থান গ্রহণ করে, তাহলে এগুলোর সুযোগ খুব কম। এবং এগুলো যদি যারা করে তারা হচ্ছিল যে সুযোগ সন্ধানী, তারা আসলে হচ্ছিল দলের প্রকৃত নেতা বা কর্মী না। তো এই ধরনের সুযোগ সন্ধানীদের কোনো দলেই কিন্তু অবস্থান হওয়া উচিত না। এরা দলের জন্য বিপজ্জনক, এবং এরা হচ্ছিল দলের যে সম্মান বা দলের যে সুনাম আছে, এটা দলের সম্মানের জন্য বা দলের এই সুনামের জন্য তারা হচ্ছিল ক্ষতিকর। যখনই ধরেন এই ধরনের এই যে তথ্য দলের কেন্দ্রীয় পর্যায়ে আসবে, আমি মনে করি যে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হলে তাহলে হয়তো এই ধরনের সমস্যা থেকে উত্তরণ সম্ভব। কে বলছে বিএনপি নির্বাচনের জন্য খুবই তাড়াহুড়া করছে, কারণ কি বলে মনে করেন?
না, এখন ধরেন বিএনপি তো দীর্ঘদিন ক্ষমতার বাইরে, এবং বাংলাদেশে যে 2000 এই যে 8, 2014, 2018 এবং 2024 এই যে 4টি নির্বাচন যে অনুষ্ঠিত হয়েছে, এই 4টি নির্বাচন কিন্তু সংবিধান বা আমাদের যে নির্বাচন বিষয়ক যে আইন আছে, এই সংবিধান এবং নির্বাচন বিষয়ক আইনের অনুসরণে যথাযথ প্রক্রিয়া কিন্তু এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় নাই। এই 4টি নির্বাচনে হচ্ছিল কলুষিত নির্বাচন, এবং জনমতের প্রতিফলনে এই 4টি নির্বাচনে সরকার গঠিত হয়নি। তো সুতরাং হলো দীর্ঘদিন যাবৎ বিএনপি ক্ষমতা থেকে বাইরে, বিএনপি চাচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক। আর দীর্ঘদিন তো ধরেন অন্তর্বর্তী সরকার, তার তো কোনো ম্যান্ডেট নাই, এবং যদি ম্যান্ডেট যদি না থাকে অন্তর্বর্তী সরকারের তো দীর্ঘদিন ক্ষমতায় থাকা উচিত না। আর সংস্কারের কথা তারা যেটা বলছেন, এটা হলো এই ধরনের সংস্কারের আদৌ প্রয়োজন আছে কিনা, সেটা হলো যে দেশবাসী বিবেচনা করবে। আর সংস্কারের মূল দায়িত্ব হলো যে জনমতের প্রতিফলনে যারা নির্বাচিত হবে এবং নির্বাচিত হয়ে যারা সরকার গঠন করবে, তাদেরই দায়িত্ব হলো এই সংস্কার করা। এখন একটা অন্তর্বর্তী সরকার সংস্কার করলেও ওই সংস্কার যদি নির্বাচিত সরকার যদি কার্যকর না করে, তাহলে ওই সংস্কার তো অর্থবহ সংস্কার না। সুতরাং আমি মনে করি যে দীর্ঘদিন যাবৎ যেহেতু এদেশে জনমতের প্রতিফলনে সরকার গঠিত হয়নি, সেহেতু আমাদের যে প্রধান বিরোধী দল বা প্রধান রাজনৈতিক দল বা সকল রাজনৈতিক দলেরই অবস্থান হওয়া উচিত যে দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত, এবং সেই নির্বাচনটি যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, এগুলো হলো কালক্ষেপণ করে হয়তো অন্য কোনো ভিন্নতর উদ্দেশ্য থাকতে পারে, সেটা বাস্তবায়ন। সংস্কার করবে হলো যারা জনপ্রতিনিধি বা জনগণের ভোটে যারা নির্বাচিত। আপনি সংস্কার করলেন, আপনি সংস্কার কতটুকু বুঝেন, বা আপনার কাছে সংস্কারের অর্থ কী, আর রাজনৈতিক দলের কাছে সংস্কারের অর্থ কী, দেশের জনমানুষের কাছে সংস্কারের অর্থ কী, এই সকল বিষয় তো বিবেচনায় নিতে হবে।